দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের আলোচিত বড় খবরগুলো নিয়ে এই সপ্তাহের বা আজকের দিনের সবচেয়ে বড় খবর নিশ্চয়ই মাগুরায় ধর্ষণের শিকার হয়েছিল যে শিশুটি, সেই শিশুটি মারা গেছে আজকে দুপুরেই। অনেক চেষ্টা করেছেন চিকিৎসকরা, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে এবং এই ঘটনায় প্রধান উপদেষ্টাও শোক প্রকাশ করেছেন। এবং আজকের আরেকটি বড় খবর, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় এবং তিনি আগামীকালকেই অর্থাৎ শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রফেসর ইউনুসের সঙ্গে এবং সেখানে তিনি প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। এরকম আরও অনেক ঘটনা এই সপ্তাহ জুড়ে ঘটেছে। আমরা একটু এক নজরে দেখি এই সপ্তাহের বড় খবরগুলো কি। জুলাই আগস্টের আন্দোলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছ থেকে কোনো বার্তা পায়নি সেনাবাহিনী। ভলকার টুর্কের মন্তব্য ভ্রান্ত ধারণা সৃষ্টি করতে পারে আইএসপিআর এর বিবৃতি। বরিশালে শেখ হাসিনা সেনানিবাস সহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর 16 স্থাপনার নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, ঐকমত্য কমিশনের কাজে নির্বাচন বিঘ্নিত হবে না, নির্বাচন নিয়ে দ্রুতই সুনির্দিষ্ট পদক্ষেপ বললেন অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান, নির্বাচন, সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার চেয়ে বেশি আলোচনা প্রয়োজন মানুষের সমস্যা নিয়ে বললেন তারেক রহমান। দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য মাহফুজ আলমের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ, ডক্টর আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। পাচার হওয়া টাকা ফেরাতে বিশেষ আইন হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় বলেই প্রক্সি ভোটের ব্যবস্থা করা হচ্ছে বলছে নির্বাচন কমিশন। রাজধানীর পল্টন এলাকায় নিষিদ্ধ হিজবুত তাহরিরের মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, অন্তত 36 সদস্য গ্রেপ্তার। কথিত তৌহিদি জনতার চাপে পোশাক নিয়ে হেনস্থার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মামলা প্রত্যাহারের আবেদন। জামিনে মুক্তির পরে অভিযুক্ত অর্ণবকে ফুলের মালা দিয়ে বরণ, নিপীড়ককে চাকরি থেকে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধর্ষণ মামলার বিচার 90 দিনে এবং 15 দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান রেখে আইন সংশোধন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার ছাত্রীকে চাপ দিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা খতিয়ে দেখা হবে বললেন আইন উপদেষ্টা। চলে গেলেন দেশের খ্যাতিমান শিল্পোদ্যোক্তা অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি, 83 বছর বয়সে মারা গেছেন সিঙ্গাপুরে। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর, আলোচিত খবর। এখান থেকে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক বদরুল আলম নাবিল। নাবিল ভাই, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। আপনাকে আজকে আমরা প্রথম পেলাম। জি, ধন্যবাদ আপনাকে এবং আজকে দর্শকদেরকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে আরো দুজন থাকবেন, গাজীপুর থেকে সাংবাদিক আবু সাইদ থাকবেন এবং একজন পরিবেশ কর্মী নাইমুল হাসান থাকবেন। আমরা শুরুটা করি আজকে সবশেষ খবর, খুব দুঃখজনক খবর, মাগুরা শিশুটি মারা গেল। জি, এবং অনেক দিন ধরেই বাংলাদেশে এই বিষয়টি মানে বেশ কিছুদিন ধরেই বেশ তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে, এবং চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত বাঁচানো গেল না। এবং এই সময়ে কালি আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টা যে ধর্ষণের বিচারের যে আইনটি সেটি সংশোধন করার একটা উদ্যোগ নিয়েছেন এবং এখন এই যে আইনে আছে যে 180 দিনের মধ্যে বিচার শেষ করা এবং তদন্ত সর্বোচ্চ 30 দিন, তো উনি বলেছেন অর্ধেকে নামিয়ে আনা। সব কিছু মিলিয়ে এই যে ধর্ষণের বিচার, ধর্ষণের বিরুদ্ধে মানুষের অবস্থান, আবার এই শিশুটির যে ঘটনা ঘটলো দেখেন, খুবই মানে ধর্ষণ এমন না যে একটা পূর্ণবয়স্ক নারী জঙ্গিদের বা কি বলা যায় অপরাধীদের দ্বারা সে ধর্ষণের শিকার হয়েছে তা না, ঘরের মধ্যে পিতৃতুল্য মানুষের কাছে এই পাশবিকতার শিকার হলো। সে কি ব্যাখ্যা আসলে? আসলে আমাদের সমাজ যে এগোয় নেই, আমরা বলি যে শতভাগ শিক্ষার হার আমরা অর্জন করেছি, নানা কিছু আমরা গাল গল্প করি, অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, আমরা অনেক স্বপ্নের কথা বলি বা আমরা অ্যাচিভমেন্টের কথা বলি। আসলে কিন্তু আমাদের সমাজ যে এখনও সে মধ্য যুগে পড়ে আছে, এই ঘটনার তার একটা প্রকৃষ্ট উদাহরণ। কারণ আপনি যেটা বলছিলেন যে পিতৃতুল্য মানুষের কাছে ধর্ষিত হয়েছে, সেই ঘটনাটাই আমি মাগুরায়, আমি বাংলা ভিশনে কাজ করি, আমাদের বাংলা ভিশনের প্রতিনিধির সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। ও যেটা বলছিল যে ওর বোনের বয়স হচ্ছে 16 বছর, যার বিয়ে হয়েছে। ও মানে সেও তো তাহলে বাল্য বিয়ে, এবং তার ভগ্নিপতি যার সাথে বিয়ে হয়েছে তার বয়স 18 হতে পারে। আচ্ছা। এবং সেই ছেলেটা
ছেলেটা হলো রাজমিস্ত্রির জোগাল্লে হিসেবে কাজ করে, আর যে শ্বশুর অর্থাৎ ওই ছেলেটার বাবা সে হলো রাজমিস্ত্রি। আচ্ছা। এবং ওই ছেলেটা নাকি কিছুটা এডিক্টেড। আচ্ছা। এডিক্টেড। তো বিয়ে দুইজনের হয়েছে বাল্যবিবাহ, একরকম বাল্যবিবাহ হয়েছে। তো মানে নিম্নবিত্ত পরিবার তাদের, 1-2 রুমের একটা বাসায় তারা থাকে, টিনশেড। তো পাশাপাশি রুম, বাসার থেকে কে বেরোলো না বেরোলো এটা বোঝা যায়। তার নতুন বিয়ে করেছে, ওদের বিয়েও হয়তো বোধহয় 3 মাসের মতো হয়েছে। আচ্ছা। মাত্র 3 মাস। তো ওরা একটু আলাদা সময় কাটানোর ইচ্ছা ওদের থাকতেই পারে। নিজেরা এক ঘরে কথা বললে আরেক ঘরে পাশের ঘর থেকে শোনা যায়, কি সাউন্ড হইলে শোনা যায়। তো ওরা নাকি প্রায় প্রতিদিন রাতে, মধ্যরাতে দুইজন ঘরের বাইরে বেরোয় গল্প টল্প করতো, হাঁটাহাঁটি করতো। তো ওরা যখন বের হচ্ছে, দরজা খুলছে, দরজার শব্দ হয়েছে, তখন শ্বশুর বুঝতে পারছে যে ওরা বাইরে চলে গেল। প্রতিদিনই নাকি ওরা প্রতি রাতেই এটা ঘটতো। 30-40 মিনিট ওরা বাইরে থাকতো। এই সুযোগটা ওই শ্বশুর সাহেব নিয়েছেন এবং সে পাশবিক কায়দায়, এসব ঘটনা আমরা সবাই জানি কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, যেহেতু সে এখনো নারী হয়ে ওঠে না, 8 বছরের একটা শিশু। তো তাকে যেভাবে কেটে কুটে ধর্ষণ করেছে। তা তারপরে ওরা ফিরে আসার পরে দেখছে যে মেয়েটা ফ্লোরে পড়ে আছে। তারপরে আমাদের প্রতিনিধিদের, আমাদের ওইখানকার লোকাল সাংবাদিকদের যেটা তথ্য, যে বলা হয় যে 3 জনে মিলে ধর্ষণ করেছে। আসলে ঘটনাটা সেরকম না, ধর্ষণ করেছে ওই শ্বশুরই। আচ্ছা। কিন্তু পরবর্তীতে পুরো পরিবার এটা ধামাচাপা দিয়েছে, ওদের সহযোগিতা করছে। এবং ওর বোন যে এটা নিয়ে চিৎকার করতে চাইছে, প্রতিবেশীদের জানাতে চেয়েছে, বা ওর মাকে জানাতে চেয়েছে, পুলিশের কাছে যেতে চেয়েছে, এটাকে ওরা বাধা দিছে। আচ্ছা। তাদের অপরাধটা হচ্ছে সেখানে। কিন্তু ধর্ষণ আমাদের সাংবাদিকদের তথ্য মতে ধর্ষণ করেছে ওই ভদ্রলোক, শ্বশুর, যে তার বোনের শ্বশুর। তো এই পিতৃতুল্য, আপনি কি যে কথাটা বলছিলেন যে একটা মানুষ কিভাবে এই বয়সী একটা মেয়ের গায়ে হাত দিতে পারে, একটা মিনিমাম কমন সেন্স থাকলে তো এটা সম্ভব না। এটা একটা এবং ধরেন এখন আইনের কথা আমরা বলছি যে আইনের দ্রুত বিচার হবে, ধরে নিচ্ছি দ্রুত বিচার হবে, এবং এখন যে আমাদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান আছে, হয়তো আদালত মৃত্যুদণ্ডই দেবেন ধরে নিচ্ছি। কিন্তু এই ঘটনা তো আজকের হঠাৎ করে হলো তা না, প্রতিনিয়ত। এবং আপনি দেখেন যে সাম্প্রতিক সময়ে প্রতিদিনই আপনি গণমাধ্যমে 1-2টা ঘটনা আপনি পাচ্ছেন। তার মানে আমার যে প্রশ্নটা হলো, একটা শক্ত আইন আছে, মানুষের মধ্যে সচেতনতা আছে, সরকার কঠোর, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীকে ধরছে, এরপরেও এই ঘটনা প্রতিদিন ঘটছে কেন? মানে যারা অপরাধী বা যারা এই জন্য ঘটনা ঘটায় তারা কি পাত্তা দেয় না? মানে আইন কানুন বা সরকারের পদক্ষেপ, এই জনসচেতনতা কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে না? মানে আসলে কেসটা কি মনে হয়? ওই যে কথাটা বলছিলাম যে আমাদের সমাজ আসলে এগোয় নাই। আচ্ছা। আমাদের মূল্যবোধ, সমাজে যে মূল্যবোধ থাকতে হয়, সেই মূল্যবোধটা আমরা এস্টাবলিশ করতে পারিনি মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে মূল্যবোধটা আমরা জাগ্রত করতে পারিনি। শিক্ষা তো শুধু পাঠ্য বই, কাগজ কলমের বিষয় না, এটা তো মানে ধারণ করতে হয়। সে ধারণ করার জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারিনি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই ধরনের ধর্ষণের ঘটনা তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঘটছে না? হ্যাঁ, আপনি বললেন নিম্নবিত্ত পরিবার, এটা উচ্চবিত্ত মধ্যবিত্ত তো হচ্ছে না, সব জায়গায় ঘটছে। তার মানে হচ্ছে যে আমরা তো মানে সর্বোচ্চ শিক্ষিত হয়ে হয়তো আপনি এই কাজটা করছি, তাহলে আমরা এগোতে পারিনি, আসলে আমাদের সমাজ আগায় নাই। তার মানে আসিফ নজরুল যেটা বলছেন যে এই 90 দিনের মানে জামিন অযোগ্য রাখতে হবে, 90 দিনের বিচার কাজ শেষ করতে হবে, অনেকগুলো আরো শক্ত করছেন। তার মানে আইন শক্ত করাই সমাধান না। তাহলে সমাজ যে এগোয়নি, তাহলে এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের কাজটা কি? আসলে মূল্যবোধ তৈরি করতে হবে, সামাজিক মূল্যবোধ তৈরি করার জন্য ক্যাম্পেইন করতে হবে, মানুষে ওই এডুকেট করতে হবে ওইভাবে যে কি করা যাবে, কি করা উচিত, কি করা উচিত না, কেন করা উচিত, কেন করা উচিত না। এগুলো অনেকে মনে করেন যে ধরেন ধর্ষণের বা এরকম বড় অপরাধের দ্রুত বড় মানে দৃষ্টান্তমূলক শাস্তি হলে অপরাধ কমে। যেমন ধরেন আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করবেন যে অনেকে এরকমও বলেন যে ধর্ষকের লিঙ্গ কেটে দাও, এরকম বলেন অনেকে, রাগের চোটে বলে, ক্ষোভের চোটে বলে। আবার শরিয়া আইন যেসব দেশে আছে সেখানে কিন্তু সত্যি সত্যি এরকম খুব মানে কি বলে যে লোমহর্ষক শাস্তির ব্যাপার আছে। চুরি করলেন হাত কেটে দিল, হত্যা করলেন কল্লা কেটে দিল প্রকাশ্যে। অনেকে মনে করেন যে এরকম যদি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে ভয়টা অনেকে ছড়াবে, তখন অপরাধ কমবে। আপনার সেটা মনে হয়? আমি এই ধারণার সাথে পুরোপুরি একমত না। আমাদের একটা প্রতিবেশী দেশ আছে এশিয়ার, জাপান, সেখানকার কথাও জানি। সেখানে কিন্তু আইন কানুন এত কঠোর নয় সব বিষয়ে, কিন্তু তারা কিন্তু নিয়ম মেনে চলে, যেটা করা উচিত সেটা করে, যেটা করা উচিত না সেটা করে না। তারা কিভাবে এটা অ্যাচিভ করলো?
তারা মূল্যবোধ তৈরি করছে, সামাজিক মূল্যবোধটা তৈরি করছে। তো মূল্যবোধটা তৈরি করাটা ইম্পর্টেন্ট। মানে কঠোর আইনের চেয়ে মূল্যবোধ তৈরি করা, দুইটাই করতে হবে। আইনেরও সঠিক প্রয়োগ করতে হবে, যদি সেরকম কেউ অপরাধ করে তাকে অবশ্যই শক্ত শাস্তি দিতে হবে, এবং সমাজের মধ্যে মূল্যবোধ তৈরি করতে হবে যে আমি কি করব, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। না, আপনার পয়েন্ট খুব পরিষ্কার, যেখানে মূল্যবোধ এটাই মূলত। যেমন ধরুন নেদারল্যান্ডস, আপনি জাপানের উদাহরণ দিলেন, তো নেদারল্যান্ডসে আমরা একবার রিপোর্ট পড়লাম যে অনেক কারাগার বন্ধ করে দিতে হচ্ছে, কারণ অপরাধী নাই। তাহলে নেদারল্যান্ডস পারে, জাপান পারে, আমরা পারবো না কেন? আমরা কিন্তু 90% মুসলিম দেশ, যেখানে আমাদের কোরআন এবং হাদিস, সুন্নাহ, সব ধর্মীয় মূল্যবোধটা যদি কারোর মধ্যে থাকে তার পক্ষে তো সম্ভব না। রাইট, এটা নিয়ে নিশ্চয়ই আরো অনেক কথা হবে। আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করি। আজকের আরেকটা বড় খবর, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে, এবং তিনি আগামীকালকে অর্থাৎ শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এবং রোহিঙ্গা সংকটের সঙ্গে আমরা ভিকটিম হচ্ছি অনেক বছর ধরে। 2017 সালে সবচেয়ে বড় ঝাঁকটা এলো বাংলাদেশে। এখন 10 লাখের বেশি, প্রায় 11-12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। এই মিস্টার গুতেরেসের সফরে আপনার মনে হয় যে এই রোহিঙ্গা সংকট সমাধানে কোনো নতুন দুয়ার খুলবে? আপনি জানেন এবং দর্শকরাও জানে, 2018 সালেও কিন্তু উনি এসেছিলেন। রাইট, এটা তার দ্বিতীয় সফর, একই ইস্যুতে এসেছিলেন। তো তারপরে তো আমরা অশ্বডিম্ব দেখেছি, কোনো কিছু তো অ্যাচিভমেন্ট হয় না, বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এখন ধরেন, কিছুদিন আগে আমি একটা রিপোর্ট পড়ছিলাম যে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের যে খাবার দেওয়া হচ্ছে, এই খাবার অর্ধেকে নামিয়ে আনা হবে যদি আমেরিকা ফান্ড না দেয়। তো আমরা এগুলো কই, আরো তো পিছাচ্ছি, মানে এখানেও পেছাচ্ছি। তো আরও একটা খবর পড়লাম যে 8-10 লাখের মতো রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছে। প্রতিদিন একটা পরিসংখ্যানে বলা হয়েছে 95টা শিশুর জন্ম হয় গড়ে। হ্যাঁ, রোহিঙ্গাদের মধ্যে তো জন্ম হার অতি উচ্চ। তারা তো ফ্যামিলি প্ল্যানিং ওর ধারে। কিন্তু ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা কিন্তু কমছে। কেন? তারা হচ্ছে সাধারণ মানুষের সাথে ছড়িয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এটা কিভাবে যায়? এটা তো খুব হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া বলে আমরা জানি। তারপরেও তো আমাদের দেশে তো সবকিছুর একটা বন্দোবস্ত থাকে, বন্দোবস্ত করার সুযোগ থাকে। যারা ওই সিকিউরিটি মেনটেন করে তাদেরকেও ম্যানেজ করার ব্যবস্থা আমাদের দেশে আছে, এবং তারা সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে। আমরা তো মাঝে মাঝে এরা বাংলাদেশের মূল স্রোতে মিশে যাচ্ছে, এবং আমাদের দেশ থেকে পাসপোর্ট বানিয়ে বিদেশে চলে যাচ্ছে। এরকম ঘটনাও তো ঘটেছে, অনেকেই গেছে। এবং এই রোহিঙ্গা সংকটটা ধরেন আইসোলেটেড ভাবে তো আলোচনা করার সুযোগ নয়। ধরেন এই যে আমাদের পাশে মিয়ানমারের আরাকান একটা নতুন স্টেট হওয়ার একটা গুঞ্জন আছে, কিন্তু আরাকান আর্মি সেখানে খুবই সক্রিয়। ফলে এই সময় গুতেরেসের সফর, আরাকান আর্মির তৎপরতা, সবকিছু কি ইন্টারলিঙ্কড, নাকি ওনার সফরটা আলাদাই? কি মনে হয়? আমার মনে হয় যে এটা ইন্টারলিঙ্কড। আচ্ছা, ওখানে ঘটনা ঘটছে উনি, এবং এই সফরটা ডক্টর ইউনূসের সরকারের জন্য কিন্তু একটা মাইল ফলক হতে পারে, এই অর্থে যে এই পর্যন্ত উনি যে 7 মাসের মতো সরকার পরিচালনা করছেন, এই লেভেলের কেউ কিন্তু বাংলাদেশ সফর করেন নাই। এর আগে আনোয়ার ইব্রাহিম এসেছিলেন, হাই প্রোফাইল একজন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এরপরে বিশ্ব নেতা পর্যায়ে উনি এসেছেন গুতেরেস। তো সরকার এটা দেখাতে পারবে যে আমরা আমাদের সাথে সমাধানে আমরা চেষ্টা করছি, এবং আমরা সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব, উনিও বলেছেন আমরা চেষ্টা করব যে রোহিঙ্গা ইস্যুটা হারিয়ে গেছিল বিশ্ব মিডিয়া থেকে, এবং আরো এত বড় বড় এজেন্ডা এসেছে, এজেন্ডাটাকে ওনারা আবার পুনর্জীবিত করতে চান। তো সেইটা হয়তো কিছুটা অর্জিত হতে পারে, কিন্তু সাস্টেনেবল যে সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধান তো হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো। সেইটা আশু হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, সেটা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সেটার জন্য তো দরকার ছিল যেটা আন্তর্জাতিক এই নেগোসিয়েশনের বাইরে গিয়েও মিয়ানমারের সঙ্গে আমাদের বাইলেটারাল যে ডিপ্লোমেসি, সেই মিয়ানমারের সঙ্গে বাইলেটারাল ডিপ্লোমেসি কতটা হয়েছে? ধরেন আমরা দেখলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে নভেম্বর মাসে রোহিঙ্গা সংকট সমাধানে একজন উচ্চ পর্যায়ের বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে, জনাব খলিলুর রহমানকে। আমি ঠিক জানি না আপনার কাছে তথ্য আছে, উনি কি এই সংকট সমাধানের জন্য মায়ানমারে গেছেন, বা মায়ানমারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, বা মায়ানমার সরকারের সঙ্গে কোনো নতুন করে আমরা কোনো আলোচনার সম্ভাবনা তৈরি করতে পারলাম? সমস্যা তো ওইখানে। জাতিসংঘের আগে তো আমাকে আলোচনাটা করতে হবে, যার বাড়ি থেকে লোকেরা এসেছে তার সঙ্গে তো আগে আমার আলোচনাটা করতে হবে যে ভাই তোমার লোকজনকে তোমরা ফেরত নাও। সেই জায়গাটায় আমাদের আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। খলিলুর রহমানের কথা আপনি বলছেন, তার অভিজ্ঞতা আছে এই বিষয়ে, নো ডাউট। কিন্তু আমরা দেখছি ইদানিং তার নাম আসছে, স্টারলিংকের সাথে সে নেগোসিয়েশন করছে, সেই হিসাবে
ইন্টারনেট মানে ইলন মাস্কের যে ওনার দায়িত্ব তো রোহিঙ্গা সংকট সমাধান, তাকে আবার বিশেষ কিছুদিন আগে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ইলন মাস্কের কোম্পানির সাথে সে যোগাযোগ রক্ষা করে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে তারা ইলন মাস্ক যাতে বাংলাদেশে আনা যায় তাকে, এ ব্যাপারেও তাকে একটা বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওনার যে মূল দায়িত্ব সেটা নিয়ে উনি কি করেছেন এ পর্যন্ত এই ধরনের কোনো নিউজ আমি কোথাও দেখিনি, আমাদের চোখেও পড়ে নাই। জি। এবং স্টারলিংকের প্রসঙ্গে যেহেতু টানলেন, গত পরশুদিনই সম্ভবত ভারতের সঙ্গে কিন্তু স্টারলিংকের চুক্তি হয়েছে। হ্যাঁ, দুইটা, ভারতের জিও এবং এয়ারটেল দুইটা কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে। বাংলাদেশে আপনি সোশ্যাল মিডিয়ায় খেয়াল করেছেন যে যেদিন প্রেস সেক্রেটারি এই ব্রিফ করলেন যে স্টারলিংক 90 দিনের মধ্যে বাংলাদেশে তারা কাজ করতে শুরু করতে যায় এবং তাদের প্রতিনিধি দলও বোধহয় ঘুরে গেছে। জি, এবং কয়েকটা কোম্পানির সাথে বাংলাদেশে চুক্তিও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের একটা খুব কমন প্রশ্ন আমি খেয়াল করলাম যে এই স্টারলিংকের মাধ্যমে যে ইন্টারনেট সেবাটা আমরা পাবো সেটা কি এক্সিস্টিং আমরা যে পয়সাটা দেই তার চেয়ে বেশি? অনেক বেশি টাকা দিয়ে আমি এই সেবাটা নিব। আপনি বলছেন যে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সেবা আপনি পাবেন, কিন্তু টাকা অনেক বেশি। আমাদের দেশে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এটা কতটা লাভ হবে? এটা কি তাহলে শুধুমাত্রই ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক তৈরি করে আমেরিকার প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা কৌশল, নাকি সত্যি সত্যি ইন্টারনেটের সেবাকে আরো সহজ করা? মানে কি এই জায়গাটা? আমার কাছে মনে হয় দুইটাই ব্যাপার আছে। দুইটাই ব্যাপার আছে। কথা হচ্ছে যে আমরা যারা এক্সিস্টিং, ধরেন আমরা হোম ইউজার যারা, তারা হয়তো এই ইন্টারনেটের ব্যবহার করব না, এটা অ্যাফোর্ড করা আমাদের পক্ষে সম্ভব হবে না অফিসিয়ালি। কিন্তু যারা ধরেন প্রফেশনালি এটা ইউজ করবে, বাণিজ্যিকভাবে এটা ইউজ হবে। হ্যাঁ, এবং স্টারলিংক আসলেও বাকি যেগুলো এগুলো এটা এক্সিস্ট যারা করছে তাদের সাথে এটা করবে না, এটা ক্লাশ করবে না। রাইট। তো অতএব বাংলাদেশের যে ভবিষ্যৎ পৃথিবী তো ডিজিটাল পৃথিবী, এই ডিজিটাল পৃথিবী স্টারলিংক যে বাংলাদেশে আসবে এটার একটা পজিটিভ ভূমিকা রাখবে আমি মনে করি। বিশেষ করে দুর্যোগের সময় আমাদের ইন্টারনেট কানেকশন খুব ঝামেলা করে। এবং প্রেস সেক্রেটারি যেটা ইঙ্গিত করলেন যে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাসের সময় যাতেও আনইন্টারাপ্টেড থাকে, অন্তত সরকারি যোগাযোগগুলো তো বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আবার আরো একটা বিষয় আছে যে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় আমরা দেখি যে ইন্টারনেট বন্ধ করে দেয়। এটা হলে বন্ধ করা যাবে না। রাইট। একটা ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন, আরো অনেক আলাপ হবে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক বদরুল আলম নাবিল। নাবিল ভাই, একটু পলিটিক্যাল ইস্যুতে ঢুকি। দীর্ঘদিন বাংলাদেশের একটি প্রধান দল বিএনপির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দল জামায়াতের খুব সখ্যতা ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বা আওয়ামী লীগ যখন অ্যাক্টিভ ছিল রাজনীতিতে, মানে গত 5ই আগস্টের আগ পর্যন্ত। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই দুটি দলের মধ্যে, বিএনপি এবং জামায়াতের সঙ্গে একটা দূরত্ব বেশ দৃশ্যমান, এবং দলের খুব সিনিয়র নেতারাও প্রকাশ্যেই জামায়াতের বিরোধিতা করছেন। এবং গতকালকে মির্জা আব্বাস একটা অনুষ্ঠানে বললেন যে জামায়াত 1971 সালে স্পষ্টতই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা বিশ্বাসঘাতক এবং তাদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্র নেই, অনেক কথা বলে যায়। মির্জা আব্বাসের মতো একজন মানুষ যখন প্রকাশ্যে একটা অনুষ্ঠানে এরকম কথা বলেন, তার মানে বুঝতে হবে যে বিরোধটা প্রকাশ্য। এবং এইটা কতদূর যাবে আগামী নির্বাচন পর্যন্ত? এই দূরত্বটা যদি থাকে তাহলে রসায়নটা কি হবে? নির্বাচন পর্যন্ত অবশ্যই এই দূরত্বটা থাকবে এবং এটা আরো বাড়বে। কারণ হচ্ছে আমি একজন মানে রাজনীতি বিট করা দীর্ঘদিন থেকে সাংবাদিক হিসেবে আমি খোঁজ খবর যতটুকু জানি, দুই দলের মূল লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং সরকার গঠন। এখন বিএনপির স্ট্র্যাটেজি সহজ, তারা চিন্তা করতেছে যদি দ্রুত সময় একটা নির্বাচন হয়, যে অবস্থা আছে তারা সরকার গঠন করতে পারবে, তারা মনে করে এটা। অতএব ওনাদের লক্ষ্য মানে সঙ্গে জামাত দরকার নাই, না কাউকে দরকার নাই। ওনাদের হচ্ছে সরকার মানে এই অবস্থায়, বর্তমান অবস্থায় যাতে তাদের পার্টি দুর্নাম তৈরি না হয়, যাতে তার লোকজন চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে না জড়ায়। প্রতিদিন অভিযোগ আসছে অবশ্যই, সেইটা কমিয়ে আনার চেষ্টাটাই হলো তাদের মূল স্ট্র্যাটেজি। এবং প্রচুর হাজার হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে দল থেকে এইসব ঘটনায় যুক্ত থাকার কারণে। ওটার কারণে কমেছে, বাট পুরোপুরি বন্ধ করতে পারছে বিষয়টা এমন নয়। আবার ঘটনা যে এই চাঁদাবাজি টেন্ডারবাজির ঘটনা অনেক বেশি ঘটছে তাও কিন্তু না, মানে একদম খোলাভাবে ঘটছে তাও কিন্তু না, যেহেতু দল অ্যাক্টিভ। কিন্তু
তাদের প্রতিদ্বন্দ্বী যে দল জামাত এইগুলোকে খুব বেশি করে হাইলাইট করতেছে। এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থেকেই তারা খুব বেশি করে হাইলাইট করতেছে। একটা ঘটনা ঘটছে, তারা নানাভাবে আপনি একটা জিনিস খেয়াল করেন কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক পেজ, এখানে তারা প্রতিদিনই একটা পোস্ট দেয় যে আজকের দিনের উল্লেখযোগ্য খবর বলে 8-10টা সংবাদ শিরোনাম দেয় এবং সব সংবাদের মূল থিম থাকে বিএনপির কে কোথায় চাঁদাবাজি করলো, মানে এবং তারাও বোধহয় একটা বিএনপিকে এখন অপোজিশন মনে করে পলিটিক্সটা করছে। মানে নতুন যে রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক পার্টি, তাদের নেতাদের কথাবার্তাও আপনি মনে খেয়াল অ্যাপারেন্টলি মনে হয় যে তারাও হয়তো বিএনপিকেই ভাবছে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই। আচ্ছা, যে কথাটা বলছিলাম, আমি বলছিলাম যে অনেক বেশি ঘটনা ঘটছে তা না, তার মানে আমি এইসব ঘটনাকে সমর্থন করছি বিষয়টা এমন না, কিন্তু ঘটনা ঘটছে সেটা কেন ঘটবে বিএনপি আসলে কন্ট্রোল করতে পারছে না, এটা তাদের ব্যর্থতা বটেই, নেতৃত্বের ব্যর্থতা। কিন্তু জামাত এগুলোকে এবং ওই যে আপনি জাতীয় নাগরিক পার্টি তারা এবং অন্য যে দলগুলো আছে এগুলোকে বেশি মাত্রায় হাইলাইট করছে, হাইলাইট করা দরকারও আছে, এটা একটা প্রেশার হিসেবে কাজ করছে। কিন্তু ঘটনা হচ্ছে জামাত যেটা চাচ্ছে যে এই ধরনের ঘটনা আরো বেশি ঘটুক, ঘটলে এই দলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে নষ্ট হবে। এই কারণে তারা চাচ্ছে নির্বাচন যত ডিলে হবে তত বিএনপির প্রতি মানুষের আস্থা কমবে। আচ্ছা, এই ধরনের ঘটনা আরো বেশি বেশি ঘটবে। আচ্ছা আচ্ছা, যার কারণে 17 বছর ধরে তারা বলা হয় যে পায় নাই, ভাগ পায় নাই, না খাওয়া পার্টি। তো তারা আরো বেশি বেশি ঘটনা ঘটবে, তাদের ইমেজ ক্ষুণ্ণ হবে। জামাত যেহেতু একটা ক্যাডার ভিত্তিক দল, তাদের এই সমস্যাটা কম, যার কারণে তারা চাচ্ছে যে নির্বাচন ডিলে হোক, বিএনপি আস্তে আস্তে আওয়ামী লীগের মতোই যারা মনে করে যে নির্বাচনেও ক্ষমতায় আসতে পারবে না, তাদের জন্য তো নির্বাচনটা জরুরি না। আর একরকম বলা হয় যে জামাত তো একরকম ক্ষমতায় আছে, তারা প্রায় 83 বছরের পুরনো একটা দল। আমি কিছুদিন আগে জামাতের আমিরের ইন্টারভিউ করেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি 83-84 বছরের পুরনো একটা দল, কোনোদিন ক্ষমতার কাছাকাছি তো আপনারা আসতে পারেন নাই, তার মানে আপনারা জনগণকে বুঝতে পারেন না, না জনগণ আপনাদেরকে বুঝতে পারে না, কোনটা সমস্যা? তো আসলে আমার কাছে মনে হয় যে দুইটাই। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছে সাংবাদিক আবু সাইদ। সাইদ ভাই, আপনাকে স্বাগত। আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা জানি না, আপনার ছবি একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কথা শুনতে পাচ্ছেন কি? আমার কথা শুনতে পাচ্ছি কিন্তু শব্দটা অনেক কম। আচ্ছা, আমি প্রশ্নটা করি যে প্রতি বছর খুব কমন চিত্র আমরা দেখি গাজীপুরে বা শিল্পাঞ্চলে, যে ঈদের আগে রোজার মাঝামাঝি বা শেষ দিকে শ্রমিকরা রাস্তায় নেমে যান বেতন বোনাসের দাবিতে, এবং গত 5 আগস্টের পর থেকে প্রতিনিয়তই গাজীপুরে এই ঘটনাগুলো ঘটছে। বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করছেন। এই যে আমাদের ঈদ সামনে, এই ঈদ সামনে রেখে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বা শিল্প অঞ্চলে শ্রমিকদের অসন্তোষ আসলে কেমন, বা শ্রমিকরা, শিল্প কারখানার মালিকরা ঠিকঠাক সময় বেতন ভাতা দিতে পারবেন কিনা, বা সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের এখন অবস্থাটা কি এই মুহূর্তে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলেছেন যে 5 আগস্টের পর থেকে কিন্তু শিল্পাঞ্চল গাজীপুরে অনেক ধরনের আন্দোলন করছে শিল্প কারখানা শ্রমিকরা। সবচেয়ে বেশি আন্দোলন হচ্ছে বকেয়া বেতনের জন্য, কিছু কিছু আন্দোলন হচ্ছে বিভিন্ন দাবি আদায়ের জন্য, সেটি যৌক্তিক অযৌক্তিক সব মিলিয়ে তারা আন্দোলন করছে। বর্তমানে শ্রমিকরা যে আন্দোলন করছে গাজীপুরের শহর এলাকায়, যে আন্দোলনগুলো হচ্ছে যেমন বাঘের বাজার এবং টঙ্গীতে আন্দোলন হয়েছে বকেয়া বেতনের জন্য, কোনাবাড়িতে আন্দোলন হয়েছে বকেয়া বেতনের জন্য, ইভেন গাজীপুরের কালিয়াকুরে যে আন্দোলন হয়েছে সেটি হয়েছে শ্রমিক নির্যাতন এবং 20 দফা দাবি আদায়ের জন্য। আপনি আরেকটি বলেছিলেন যে সামনে ঈদ উপলক্ষে কি মালিক পক্ষ ঠিক মতো বেতন দিতে পারবে কিনা। মালিক পক্ষ বেতন দিতে পারবে কি পারবে না সেটি একান্ত মালিক পক্ষের বিষয়। তবে যে হারে গ্যাস সংকট হচ্ছে, উৎপাদন যে হারে কমে যাচ্ছে, সে হারে মনে হচ্ছে না সামনে মালিক পক্ষ শ্রমিকদের বেতন ঠিক মতো দিতে পারবে। আজকে পুলিশ মহাপরিদর্শক একটা অনুরোধ করেছেন শ্রমিকদেরকে, তারা যেন ঈদ যাত্রার সময় সড়ক অবরোধটা না করেন। এই তথ্যটা আপনি জানেন কিনা, এবং আপনার কি মনে হয় শ্রমিকরা এই আহ্বানে সাড়া দেবে? পরিদর্শক যিনি আজকে গাজীপুর শিল্প পুলিশের যে হেডকোয়ার্টার সেখানে এসেছিলেন, সেখানে তিনি বলেছেন যে সামনে ঈদকে কেন্দ্র করে পুলিশ, শিল্প পুলিশ, মেট্রো পুলিশ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তারা মহাসড়কে কাজ করছে, কিন্তু শ্রমিক যারা আন্দোলনে নেমেছে তারা সেই ঈদ যাত্রাকে বিঘ্ন করার জন্য তারা মহাসড়কে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তবে বেতনের কথা যেটি বলছেন পুলিশ প্রধান, তিনি বলেছেন যে মালিক পক্ষের সাথে বিজিএম এর সাথে কথা হয়েছে, 20 রোজার মাঝেই শ্রমিকদের বকেয়া বেতন এবং যে ঈদ বোনাস রয়েছে সেটি প্রদান করা হবে, এমনটি জানিয়েছিলেন পুলিশ প্রধান।
জি, আবু সাইদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নাইল ভাই, আমরা বিরতিতে যাব, তার আগে কিছু সময় হতে পাবো। শ্রমিক অসন্তোষের জায়গাটা আপনি দেখেন যে 5 আগস্টের পর থেকে অসংখ্য কারখানায় এই শ্রমিক অসন্তোষটা আমরা দেখছি, আশুলিয়া, গাজীপুরে। তো একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, তার সঙ্গে সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদের জীবিকা কেন বিপদের মধ্যে পড়বে? মানে এই জায়গাটা সরকারের ভূমিকাটা আপনি কতটা দেখেন? আচ্ছা, সরকারের ভূমিকার চেয়ে আমার কাছে মনে হয় এখানে মালিকদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। গতকালই আমার স্ত্রী, সে একজন ব্যাংকার, সে বলতেছিল এই ইস্যুটাতে। আচ্ছা, মালিকদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে ঈদের আগে তারা পুরো বেতন এবং বোনাস পরিশোধ করে না। এক মাস বা 2 মাস কোনো কোনো ক্ষেত্রে, বা 15 দিনের বেতন তারা আটকে রাখে। আটকে রাখার উদ্দেশ্যটা হচ্ছে কি, ঈদে যাতে বাড়ি গেলেও আবার ওই বেতনের, বকেয়া বেতনের আশায় ফিরে আসে দ্রুত। না, সেটা এমনি তো ফিরে আসবে, তো চাকরি করতে হবে না। না, এখন অনেকে আছে যে দেরি করে আসে, যে বেশি টাকা নিয়ে গেলে দেরি করে আসে, তাই দেরি করে আসলে ওর তো প্রোডাকশন সময় মতো ধরাতে হবে। আচ্ছা, 7 দিন হয়তো ছুটি দিল, 7ম দিন যদি না আসে, 15তম দিনে যদি আসে বা 20তম দিনে আসে, তার প্রোডাকশনটা ডিলে হলো না। এটা একটা মালিকদের কৌশল। আমার স্ত্রী গতকাল আমাকে বলতেছিল, যেটা হচ্ছে তাদের একটা কৌশল দিতে পারে। আর হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস কিন্তু ওই আমাদের যিনি আপনাদের যে প্রতিনিধি, উনি বলছিলেন যে গ্যাস সংকট, এটা সত্যি, গ্যাস সংকটের কারণে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কিন্তু এখন স্বর্ণযুগ চলতেছে অনেকটা। কারণ হচ্ছে আমেরিকায় কিন্তু রপ্তানি আদেশ 46% বেড়েছে। তো রপ্তানি আদেশ বাড়লে আপনার উৎপাদন করতে অসুবিধা নাই তো, কিন্তু উৎপাদন আপনি করবেন, আপনার কাঁচামাল গ্যাস সংকট থাকলে উৎপাদন করবেন কি করে? কথাটা হচ্ছে, আগে কিন্তু একটা এই মানে ইসের সমস্যাও ছিল, ক্রয় আদেশের সমস্যাও ছিল। এবার সেটা নাই। এটার কারণ আছে। এটার কারণটা কি? চায়নার উপরে যে শুল্ক আরোপ করছে না ট্রাম্প প্রশাসন, যার কারণে যারা ক্রেতা, আমেরিকান যারা ক্রেতা, তারা বাংলাদেশের দিকে দৃষ্টি দিচ্ছে যে বাংলাদেশ তোমরা তো কম পয়সায় দিতে পারবো, এখন চাইনিজ প্রোডাক্ট নিলে তো দাম বেশি দিতে হবে। এটা কিন্তু আমাদের বা ইউনুস সরকারের কোনো কৃতিত্ব নাই, এটা হচ্ছে ট্রাম্পের নীতির কারণে এটা আমরা পেয়ে গেছি, আমরা সুযোগটা পেলাম। তারপর আমরা প্রত্যাশা করি যে এই শ্রমিকদের এই অসন্তোষটা দূর হবে এবং গার্মেন্টস সহ অন্যান্য শিল্পাঞ্চলে যে অস্থিরতা আছে এটা দ্রুত কাটবে। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক বদরুল আলম নাবিল, অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিবেশ কর্মী নাইমুল হাসান। নাইম ভাই, একটা বিশেষ বিষয় আপনাকে যুক্ত করলাম আজকে। এই যে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, যেই পার্কের ভেতর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প চলে যাবে, কাজ চলছে। আপনারা প্রায় 3 মাস ধরে সেখানে আন্দোলন করছেন, অবস্থান, মিছিল, বিক্ষোভ, সমাবেশ, নানা রকম কর্মসূচি পালন করছেন। সম্ভবত একাধিক উপদেষ্টা আপনাদের ওখানে গিয়েছিলেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আসলে কি হচ্ছে? এই যে আপনারা টানা আন্দোলন করছেন, এটার কারণটা কি? আপনাদের মূল দাবিটা কি? এবং সরকারের তরফ থেকে কি রেসপন্স পাচ্ছেন আসলে? আচ্ছা, ধন্যবাদ আমি ভাই আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা হচ্ছে বাংলাদেশ কাজ-চক্ষু আন্দোলনের পক্ষ থেকে বিগত 14ই ডিসেম্বর হচ্ছে কি আমরা ওখানে পান্থকুঞ্জে ওখানে যাই এবং ওখানে গিয়ে হচ্ছে দেখি যে বিপুল পরিমাণের 40 প্রজাতি 2000 গাছ ওখানে কেটে ফেলা হয়েছে এবং ওখানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এটা দেখে এবং সেখানে তৎক্ষণাৎ হচ্ছে গিয়ে ওখানে যে কর্মকাণ্ড সেটা বন্ধ করার জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করি এবং আজকে আমাদের হচ্ছে গিয়ে অবস্থান কর্মসূচি 90তম দিন হচ্ছে গিয়ে পূর্ণ হলো। এবং এরই মধ্যে 23শে ডিসেম্বর হচ্ছে গিয়ে 3 জন উপদেষ্টা, আমাদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারপর হচ্ছে বিষয়ক উপদেষ্টা এবং গণপূর্ত যে উপদেষ্টা রয়েছে, 3 জন উপদেষ্টা হচ্ছে গিয়ে আমাদের আনোয়ার নিয়েও আমাদের একটা দাবি ছিল, ওনারা আনোয়ার উদ্যানে ভিজিট করেন এবং পরবর্তীতে পান্থকুঞ্জ ভিজিট করেন। আনোয়ার উদ্যানে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 25শে মার্চের মধ্যে আনোয়ার উদ্যান হচ্ছে মেট্রো রেল ওরা হচ্ছে গিয়ে অথরিটি ছেড়ে দেবে। এবং পান্থকুঞ্জের বিষয়ে হচ্ছে ওনারা যখন আসলেন, ওনারা ওখানে মানে ইনস্ট্যান্টলি হচ্ছে আমাদের সাথে খুব বেশি কথা বলতে রাজি ছিলেন না। তো সড়ক ও পরিবহন উপদেষ্টা উনি করেই চলে যাওয়ার একটা উপক্রম করেছিলেন। তো আমরা ওখানে ওনার পথ আটকে দাঁড়ালে পরবর্তীতে হচ্ছে গিয়ে বাকি যে 2 জন উপদেষ্টা আছেন তারা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেন যে আমাদের সাথে 3 থেকে 4 তার পরবর্তী মাসে আমাদের সাথে হচ্ছে ওনার মিটিং করবেন। হ্যাঁ, শুরুর দিকে হচ্ছে আমাদের সাথে একটা মিটিং করবেন, আমাদের দাবি দাওয়াগুলো শুনবেন। কিন্তু এর পরবর্তীতে ওনাদের কাছ থেকে আমরা কোনো ধরনের রেসপন্স পাইনি। সো এই 90 দিন ধরে এবং আমাদের
যেই যুক্তিগুলো আছে সেগুলো যদি আমাকে একটু সময় দেন তাহলে হয়তো আমি একটু তুলে ধরতে পারি। আপনারা যদি জানেন যে হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি পিপিপি অথরিটি রুল রেগুলেশন এর আন্ডারে হচ্ছে পরিচালিত হচ্ছে। তো 2011 সালে হচ্ছে গিয়ে এই প্রকল্পটি প্রথম নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 2014 সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই। তো প্রাথমিকভাবে হচ্ছে গিয়ে যখন মানে প্রকল্প যে রিভাইজ হতে হতে সর্বশেষ হচ্ছে আমরা যে তথ্যটা পাই সরকারি ওয়েবসাইটে, সেটাতে হচ্ছে বলছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য 8,940 কোটি টাকা একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যেটার মধ্যে সরকারের বহন করার কথা 2,413 কোটি টাকা। মানে এটা 50%, 73% বাইরের কোম্পানি বেয়ার করবে, 27% গভর্নমেন্ট বেয়ার করবে। তো সে হিসেবে হচ্ছে কি সরকার বহন করার কথা 2,413 কোটি টাকা। কিন্তু যা হয়েছে বিগত সরকারের আমলে এইসব প্রকল্পের নামে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ইউটিলিটি স্থানান্তরের জন্য বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ওরা হচ্ছে আরেকটি প্রকল্প গ্রহণ করে, যেটার নাম দিয়েছে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট। এবং সেটার জন্য 4,917 কোটি 57 লক্ষ টাকা হচ্ছে গভর্নমেন্ট ব্যয় করছে। এটা শুধুমাত্র গভর্নমেন্টেরই টাকা, সেখানে হচ্ছে বিদেশি কোম্পানি কোনো নেই। কিন্তু পুরো প্রজেক্টটার মধ্যে গভর্নমেন্টের অংশীদার মাত্র 27%। করেন এই দুইটা প্রকল্প মিলায় হচ্ছে বাংলাদেশ সরকারের মোট খরচ হয় 7,330 কোটি 57 লক্ষ নাইম ভাই, টাকা। আমি একটু স্পেসিফিক প্রশ্নটা করি যে আপনাদের মূল দাবিটা তো পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পটা নামবে না, এই তো দাবি, এবং সেই কাজটা তো বন্ধ হয়নি, কাজটা তো এখনো চলছে নিশ্চয়ই। সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছেন নাইম ভাই। নাবিল ভাই, আপনি এই বিষয়টা দেখেন, আপনার অফিসের ঠিক উল্টো দিকে কাজ কিন্তু চলছে, এবং এই যে পান্থকুঞ্জ পার্কটা আপনার মনে থাকবে খুব সুন্দর একটা জায়গা ছিল, এবং সবুজ, খুব ছোট, অনেক বড় না, কিন্তু মানুষ হাঁটতো, কিন্তু আমরাও হাঁটতে টাটতে যেতাম। সেই পার্কটা শেষ, এবং আপনি এলিভেটেড এক্সপ্রেসের র্যাম্পটা ওখান থেকেই নামাতে হবে, এইটার কি যুক্তি জানি না। এবং হাতির ঝিলের একটা বিরাট অংশ কিন্তু ওই র্যাম্প নামাতে গিয়ে ধ্বংস। তাহলে আপনি হাতির ঝিলটা করা হলো পরিবেশকে সাস্টেইনেবল করার জন্য, পরিবেশের সুরক্ষার জন্য, সেই পরিবেশ ধ্বংস করলেন আপনি আরেকটা উন্নয়ন করতে গিয়ে। মানে আপনি উন্নয়ন করছেন পরিবেশ ধ্বংস করে, এবং এইটা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সায়। এবং এই আন্দোলন কর্মীরা নিজেদের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন 3 মাস ধরে। উনি বললেন যে আজকে 90তম দিনের মধ্যে একটা রাষ্ট্রের নাগরিকদের আন্দোলন করতে হচ্ছে যে তুমি এমন একটা ডেভেলপমেন্ট করছো যেটা আমার পরিবেশকে ধ্বংস করছে। এর ব্যাখ্যাটা কি? মানে এই উন্নয়ন তো জনগণের জন্যই তো। না, আসলে এটার ব্যাখ্যাটা আসলে মনে করা হয়েছিল যে পরিবর্তিত সরকার, এই সরকারের কিন্তু অন্যতম একটা প্রতিশ্রুতি তারা পরিবেশ বান্ধব উন্নয়ন করবে। এবং যিনি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা, উনি দীর্ঘদিন ধরে পরিবেশ কর্মী, একজন অ্যাক্টিভিস্ট বেলার উনি নির্বাহী হিসেবে কাজ করছেন। উনি তো পরিবেশ নিয়ে এত বেশি কাজ মনে হয় আর কেউ বাংলাদেশে করে নাই, উনি যতটা করেছেন। তা ওনার কাছ থেকে এরকম একটা মানে ভালো গুড রেসপন্স পাওয়া যাবে, এটাই কিন্তু আমরা আশা করছিলাম, যেটা একটা ভালো সলিউশন উনি বের করবেন। কিন্তু নাইমুল বললেন যে তারা ওই মিটিং এর পরে তাকে মানে পাচ্ছেন না, কোনো রেসপন্স পাচ্ছেন না। ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সে হয় হনুমান, এই টাইপের। আসলে উনি ফ্রেমের মধ্যে পড়ে গেছেন, আসলে এর ভিতরে বের হতে পারছেন না। এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমাদের নিশ্চয়ই দরকার, কিন্তু কথা হচ্ছে যে এইটা আপনি কোথা থেকে নেবেন, কোন জায়গায় যাবে, একটা ঘিঞ্জি শহরের মধ্যে কোন জায়গাটা আপনি নামাবেন, এইটাতে দীর্ঘমেয়াদী প্ল্যান না। শুধুমাত্রই আমি ডিজাইন করলাম আর পয়সা খরচ করলাম, মানে বছরের পর বছর ধরে আমাদের দেশে যেটা হয়েছে যে ডেভেলপমেন্ট প্ল্যানগুলোই হয়েছে আসলে টাকার অঙ্ক দিয়ে। এইটার উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে কত টাকা নিতে পারবো, সরাতে পারবো, এটা হলো মূল স্ট্র্যাটেজির জায়গা। আজকের প্রথম আলোতে কয়েকটা রিপোর্ট আছে যে রাস্তা যেন সোনা দিয়ে তৈরি করা হয়েছে, অর্থাৎ এত বেশি বাজেট রাস্তার পেছনে ধরা হয়েছে যে ওটা সোনা দিয়ে মুড়ালে তাইলে সোনা দিয়ে মুড়ানো সম্ভব। পৃথিবীর সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট কস্ট আমাদের রাস্তা নির্মাণের খরচ আমাদের দেশের ক্ষেত্রে, এটা কেমনে সম্ভব? তো কি হারে মানে এই উন্নয়নের মেগা প্রকল্পের কথা আমরা শুনছি গত 15 বছর, মেগা প্রকল্প ইকুয়াল টু মেগা দুর্নীতি। আসল উদ্দেশ্য, লক্ষ্য হচ্ছে আমি কত নিতে পারবো ওখান থেকে। কিন্তু এখন যে সরকারটি আছে তারা তো ধরেন পলিটিক্যাল সরকার না, সরাসরি পলিটিক্যাল সরকার তো না, তাদের তো ওই অনেক টাকা কামাতে হবে প্রজেক্ট থেকে, সেই এজেন্ডা তাদের নাই, তাদের এজেন্ডা নাই। কিন্তু এই চুক্তি তো আগে এটা তো চীন করতেছে, আপনি জানেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে চীন করছে, তো চীনের সাথে এই চুক্তি তো বহু বছর আগে হয়েছে, কাজটা প্রায় হয়ে গেছে, বাতিলও করা যাবে না। এখন আমি জানি না এটা আসলে এটা টেকনিক্যাল বিষয়টা জানি না, আসলে এটা কঠিন, তো আসলে খুব কঠিন একটা বাইলেটারাল চুক্তি হুট করে বাতিল করে দেয়া। এখন যেটা হতে পারে, সরকার যেটা পারে যে পরিবেশের ক্ষতিটা কতটা মিনিমাইজ করা যায়, এটা জায়গাটাই
নাইম ভাই আরেকটা পার্কের কথা বলেছে, আনোয়ারা পার্ক, আনোয়ারা এটা উদ্যান, হচ্ছে ফার্ম আনোয়ারা গেটে। ফার্ম গেটে। হ্যাঁ। ওই উদ্যানটাও কিন্তু শেষ করে আমাদের চোখের সামনে, আমার বাসা তো এলাকায়, আমি তো দেখি আমাদের চোখের সামনে পার্কটা শেষ, ওখানে তো এবং কিছুই নেই, একটা গাছও নাই। গাছও নাই। তাও পান্থকুঞ্জে কিছু গাছপালা আছে, কিন্তু আনোয়ারা উদ্যানে একটা গাছও নাই, সব ছাপা করে ফেলেছে। এবং ওখানে ওই মেট্রো রেল স্টেশন নামলো, এবং ওখানে আমরা মাঝখানে শুনলাম যে ওখানে শপিং মল হবে। শপিং মল হবে, কি ধরনের উদ্যোক্ত, এটা একটা উদ্যোক্ত তো আসলে। এবং এই আন্দোলনের পরে ওনারা লাস্ট মেয়র আতিকুল ইসলাম, উনি আবার বেশ অ্যাক্টিভ ছিলেন এই ইস্যুতে। উনি বলেছিলেন যে এখানে আমরা শপিং মল হতে দেবো না, ওই যতটুকু স্পেস আছে ওখানে লেক করে টোরে ফুটপাত কিছু গাছপালা লাগাবেন, এরকম একটা কথা চলছিল। আমি জানি না ওইটা আর এগোচ্ছে কিনা। আমরা আরেকটা বিরতিতে যাবো রইল ভাই, আমরা এরপরে এসে পলিটিক্যাল ইস্যুতে আরেকটু থাকবো। বিশেষ করে আপনি ওই আলোচনাটা শেষ হয়নি যে আগামী নির্বাচন সামনে রেখে পলিটিক্যাল পার্টিগুলোর খেলাটা কি হবে, আসলে ওই জায়গায় আরেকটু ফোকাস করবো। আরেকটা বিরতি নিয়ে আসছে একটু পরে। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং উল্লেখযোগ্য কয়েকটি খবর নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক বদরুল আলম নাবিল। নাবিল ভাই, আমরা বিরতির আগে বিএনপি জামাতের প্রসঙ্গে ছিলাম যে আগামী নির্বাচনে আসলে হবে কি। আপনি যেটা বলছেন যে এই বিরোধটা বাড়বে, কিন্তু ধরেন হাইপোথেটিক্যালি আমরা ধরে নিচ্ছি যে আওয়ামী লীগও নির্বাচনের মাঠে আছে, তখনও এই বিরোধটা থাকবে, তখন আবার এক হয়ে যাবে? আমার ধারণা আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকবে। কিভাবে থাকবে? স্বতন্ত্র হিসেবে থাকবে, যেটা আমরা পাকিস্তানে দেখছি যে তেহরিক ইনসাফ কিন্তু নির্বাচনের মাঠে ছিল এবং তারা কিন্তু উল্লেখযোগ্য বড় দল হিসাবে আবির্ভূত হয়েছিল। আওয়ামী লীগ এখানে বড় দল হিসেবে আবির্ভূত হতে পারবে না, কিন্তু আমার ধারণা তাদের প্রচুর সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে এবং কোনো কোনো জায়গায় জিততেও পারে। স্বতন্ত্র প্রার্থী করলে তার আওয়ামী লীগ মাঠে আছে সেটা আপনি বলতে পারবেন না? না, এটা অফিসিয়ালি বলতে পারবো না, কিন্তু তারা তাদেরই লোক হয়তো। আচ্ছা আচ্ছা, আওয়ামী লীগেরই লোক। কিন্তু আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করে, নিবন্ধন বাতিল না হয়, তাহলে তারা ভোটে থাকবে? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ, আওয়ামী লীগ সরকারের স্ট্র্যাটেজি তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এখন, আমার মনে হয়। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে অলরেডি নির্বাচন করবে কি করবে না এটা তাদের ব্যাপার। এইটুকুনি এই ইঙ্গিত করে বললেন যে ধরেন নির্বাচনের আগে তো ট্রাইব্যুনালে বিচার হয়ে যাবে, এবং আমরা যেটা ধারণা করি যে শেখ হাসিনা সহ শীর্ষ অনেক নেতার হয়তো এমন শাস্তি হবে যাতে করে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ফলে শীর্ষ নেতারা যদি নির্বাচন করতে না পারেন, সেকেন্ড থার্ড টায়ারের লোকেরা হয়তো সাহস করবেন না। ওই ইঙ্গিত করে বলেছেন কিনা যে না, তারা ভোট বর্জন করবেন? না, ঠিক আছে, আওয়ামী লীগ হয়তো অফিসিয়ালি নির্বাচন করবে না, কিন্তু কোনো কোনো জায়গায় তাদের যারা তুলনামূলক ভালো ইমেজের যদি কেউ থাকে, তিনি নির্বাচন করার ঝুঁকি নিতেও পারে না। এখনো তো 1 বছর সময়, প্রায় 1 বছর বাকি আছে। এর মধ্যে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ ঘটবে, আরও অনেক রকম পোলারাইজেশন হবে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কোনো কোনো জায়গায় নির্বাচন করতে পারে, কিন্তু মূল খেলা বিএনপি এবং জামাতের মধ্যেই হবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির মধ্যে কোনো খেলা হবে? জাতীয় নাগরিক পার্টি আসলে এটা হচ্ছে জামাতের বি টিম। তাই কি? এটা আমি 2 দলের নেতা কর্মীদের সাথে আলাপ করেই বলছি, এটা হলো জামাতের বি টিম। তারা বিভিন্ন কর্মকাণ্ডে, এটা স্পষ্ট, তাদেরকে ব্যাকিং দিচ্ছে জামাত। এখন জামাত তাদেরকে, জামাতের লাভটা কি? জামাত হচ্ছে যে একটা বিকল্প শক্তি। দুইটা পার্টি যদি ভোটের মাঠে থাকে, ভোট তো ভাগ হয়ে যাবে। না, এটা হচ্ছে আন্দোলনের জন্য তাদের দরকার ছিল। সরকার গঠনের সময় সরকার পরিচালনার জন্য এই পার্টি দরকার ছিল। কারণ এই প্রতিনিধিরা যারা সরকারে যে 3 জন উপদেষ্টা ছিল, এখন 2 জন আছেন, এরা তো আসলে এই নাগরিক পার্টিরই মানুষ, রাইট? তো এরা এক সময় জামাতের রাজনীতি বা শিবিরের রাজনীতির সাথে ছিল, এটা আমরা সাংবাদিক হিসাবে জানি। তো এদেরকে ব্যাকিং দিচ্ছে, এবং যে আমরা দেখলাম যে ঢাকায় যে একটা বড় সমাবেশে তারা আত্মপ্রকাশ করলো, এটার পেছনেও কিন্তু জামাতের অংশগ্রহণ ছিল, সাপোর্ট ছিল। এখন কথাটা হচ্ছে যে জামাত তাদেরকে ততটুকু বাড়তে দিবে, যতটুকু বাড়তে না দিলে তাদের দলের কোনো সমস্যা না হয়, অতটুকু বাড়তে দিবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি তো 300 আসনে প্রার্থী দেবে বলে আমরা শুনছি, তখন কি হবে? তখন বিরোধটা তাদের মধ্যে হতে পারে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির 300 আসনে প্রার্থী দিয়ে এবং সেই প্রার্থীকে উল্লেখযোগ্য ভোট পাওয়ার মতো পরিস্থিতি তারা এখনো তৈরি করতে পেরেছে বলে আমি মনে করি না। তবে জামাত এবার রাজনীতিতে তারা চায় অন্তত 150 আসনে তারা যে কোনো মূল্যে জিততে চায়। এজন্য গতকালও জামাতের যিনি সেক্রেটারি জেনারেল অধ্যাপক পরোয়ার, তিনি বলেছেন যে আমাদের অন্তত 150 আসনে জিততে হবে। এই জন্য তারা স্ট্র্যাটেজিক্যাল অনেক রকম চেঞ্জ আনছে। আমি সেটা বলতে চাই একটু। চেঞ্জটা হচ্ছে তাদের একটা নীতি আছে, কিন্তু তারা কিন্তু রোকন ছাড়া কাউকে এ পর্যন্ত নমিনেশন দেয় নাই। এবার কিন্তু সেখান থেকে সে ফিরে আসছে। আমি একটা উদাহরণ দেই, যেমন আপনারা ওই যে, কিন্তু জামাতের তো নিবন্ধনই নাই এখন পর্যন্ত অফিসিয়ালি। ওইটা হয়তো তারা জানে, কনফিডেন্ট ম্যানেজ হয়ে যাবে। যে ব্যারিস্টার আরমান, যে মীর কাসেম আলীর ছেলে,
তাকে কিন্তু মিরপুর থেকে প্রার্থী হিসেবে তারা ঘোষণা করেছে অলরেডি, আচ্ছা। কিন্তু সে কিন্তু জামাতের রোকন না। আমি গতকালই এক জামাতের নেতাকে জিজ্ঞেস করলাম, তাকে সে তো রোকন না, তাকে কেন আপনারা প্রার্থী ঘোষণা এবার করলেন? স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি পাল্টে গেছে এবং নিজামীর ছেলেকে পাবনা থেকে হ্যাঁ, মনোনয়ন ঘোষণা দেওয়া হয়েছে, করেছে। সাইদির 2 ছেলেকে পিরোজপুর থেকে আপনার এলাকা জি। নমিনেশন দেওয়া হয়েছে। তারা কিন্তু কেউ রোকন না এরকম পরিস্থিতি। তো এবং জামাতের নেতারা আমাকে অফিসিয়ালি মানে অফ দ্য রেকর্ড বলেছেন ইভেন তারা এবার হিন্দু প্রার্থীকেও নমিনেশন দিবে। তাই কি? হ্যাঁ, নারীকে নমিনেশন দিবে, নমিনেশন দিবে। তার দলের প্রার্থী না, কিন্তু তারা প্রার্থী হবে, তাদেরকে সমর্থন দিবে এবং তাদেরকে সব রকম সহযোগিতা দিয়ে নির্বাচন করার জন্য ব্যবস্থা। ইভেন ইন্টারেস্টিং ব্যাপার, আমাকে লন্ডনের একটা সূত্র বলেছে পিনাকি ভট্টাচার্যের কথা, তিনি নাকি জামাতের প্রার্থী হতে পারেন, কি বলেন? এরকম দাবি করেছেন একটা সোর্স। আমি সত্য মিথ্যা আমি জানি না, কারণ পিনাকিদের সাথে আমার কোনো কথা হয় না বা জামাতকেও আমি এ বিষয়ে জিজ্ঞেস করি নাই, কিন্তু এটা কিন্তু একটা রিউমার আছে এবং এটা বিশ্বাসযোগ্য সূত্র এটা দাবি করেছে যে তাকে জামাতের পক্ষ থেকে অফার করা হয়েছে নির্বাচন করার জন্য। না, জামাত নিশ্চয়ই কৌশল মানে চেঞ্জ করবে বা করছে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষ যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, 150 আসনে জামাত জিতে আসবে? এটা সম্ভব মানে এই বাস্তবতায়? আমার কাছে সেটা মনে হয় না। কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষের, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে 83 বছর 84 বছরের পুরনো একটা সংগঠন এখন পর্যন্ত ক্ষমতার কাছাকাছিও আসতে পারে না। তারা বোধহয় 20-22টা আসন সর্বোচ্চ পেয়েছে, 18টা পেয়েছিল 2001-এ বোধহয়। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতিতে একটা দল হুট করে, আর মানুষের যে মাইন্ড সেটআপ, আমাদের দেশের মানুষের যে মাইন্ড সেটআপের সাথে কিন্তু, এবং আমি একটু যোগ করি যে জামাত বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে যে বছর, সে বছর বিএনপির সঙ্গে কিন্তু তার অ্যালায়েন্স ছিল। এবার যদি বিএনপির সঙ্গে স্পষ্ট বিরোধ হয় তাহলে এই সংখ্যাটা আরো কমবে কিনা। আবার অনেকে বলেন যে গত কয়েক বছরে জামাতের ভোট অনেক বেড়েছে, এটা বলে, এবং জামাতের লোকেরা এটা বলার চেষ্টা করেন তাদের ভোট অনেক বেড়েছে এবং যে কারণে তারা এখন 150 আসনের কথা বলছে। কিন্তু আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষ যারা ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কোনোটাই না, যারা সাধারণ মানুষ যারা, তারা কি এই পার্টিকে ভোট দেবে এবং তারপরে জামাত 150 আসন পেলে তো সরকার গঠনের মতো অবস্থা হয়ে যাবে? এটা সম্ভব? আমার কাছে বাস্তব অবস্থায় মনে হচ্ছে এটা আপাতত এখনই সম্ভব না। তবে জামাত দল হিসেবে তো চেষ্টা করবে। হয়তো তারা কিছু কিছু জায়গায় সিম্পিতি ভোট পাবে, যেমন তারা সাইদির ছেলেরা ব্যক্তি ইমেজের কারণে ভোট পেতে পারে, নিজামীর আসনে সে জিতে আসতে পারে। ইভেন ব্যারিস্টার আরমানের কথা বললাম, মীর কাসেম আলীর ছেলেটা সিম্পিতি ভোট পেতে পারে, সে জিততেও পারে, নাও জিততে পারে, আমি এটা জানি না আসলে। তারপরে কিছু কিছু জায়গায় জামাতের ভোট ব্যাংক আছে, সাতক্ষীরা মানে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে জামাতের কিন্তু ভোট ব্যাংক আছে। তো ওই সব আসনগুলোতে হয়তো জামাত ভালো করবে, কিন্তু সেটা 150 আসন বা সরকার গঠন করার মতো পরিস্থিতি তৈরি করবে কিনা এটা দাবি জামাতের লোকরা করে। বাট কথাটা হচ্ছে এটা কোনো এই ব্যাপারে কোনো পরিসংখ্যান, কোনো জরিপ, কিন্তু সুনির্দিষ্ট কোনো জরিপ কিন্তু নাই। আবার সবসময় সব জরিপ সফল হয় মেলেও না। আর একটা ঘটনা ঘটতে পারে কি, যদি বিএনপি একদিকে থাকলো, জামাত এই আপনি যাদেরকে বলছেন বি টিম, এরা, তারপরে আপনার চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক সকল শক্তি এবং জাতীয় নাগরিক পার্টি, এরা মিলে একটা জোট করে ফেলবে, এরকম আওয়াজও কিন্তু আছে। তখন তো তারা অনেক শক্তিশালী হয়ে যাবে। ফলে সেটা সম্ভাবনা কতটুকু মনে হয়? সেরকম শক্তিশালী ধরেন, সেক্ষেত্রে আমরা যদি ধরি যে চরমোনাই পীর, জামাত এবং অন্যান্য যে ইসলামিক দল, মূলত ইসলামিক দল এই দুইটাই, জামাত এবং চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সঙ্গে যদি জাতীয় নাগরিক পার্টি যদি যুক্ত হয়, জাতীয় নাগরিক পার্টির কয় % ভোট আছে এটা এখনো আসলে ফিল্ড লেভেলে, তারা তো বলে যে তরুণদের সব ভোট তারা পাবে। এবার তরুণদের আরো দল আছে, ভিপি নূরের একটা দল আছে, ভিপি নূরের দলটাও যদি ওদের সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত হয়ে যায় সম্ভাবনা কম, কারণ ভিপি নূরের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি আসলে বিএনপির সাথে অ্যালায়েন্সে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, অলরেডি তার ভিপি নূরের পার্টিটা তো আসলে ওয়ান ম্যান শো এখন পর্যন্ত মনে হয়। জাতীয় নাগরিক পার্টি যেভাবে বড় আয়োজনে করেছে, তার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হওয়া দল, কিন্তু বাট নূরের দলটা তো সেরকম না, সেটা এখন পর্যন্ত ওয়ান ম্যান শো মনে হয়, অনেকটা অনম্যান শো। কিন্তু তাদের একটা ইতিহাস কিন্তু আছে, তারা কিন্তু সাধারণ ছাত্র অধিকার পরিষদের আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলন থেকে তাদের জন্ম। তারা কিন্তু অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে এই জায়গায় এসেছে। আর তারা কিন্তু ওই যে অত্যাচার নির্যাতন করার পরে তারা কিন্তু সরকার থেকে বা রাষ্ট্র থেকে তেমন কিছু পায় নাই। কিন্তু আপনি জাতীয় নাগরিক কমিটি, এরা অবশ্যই 24-এর আন্দোলনে তারা মুখ্য ভূমিকা পালন করেছে, কিন্তু অলরেডি তারা সরকারে এসে সুযোগ সুবিধা পেয়ে গেছে এবং অলরেডি জাতির কাছে তাদের আর পাওয়ার তেমন কিছু নাই, এবং তারা কিংস পার্টির তকমাও পেয়েছে। অনেক ধন্যবাদ। আমরা মনে করছি যে আগামী নির্বাচন
একটা খুব টাইট একটা ব্যাপার ঘটবে, নতুন কিছু হয়তো ঘটবে। অবশ্যই ঘটতে পারে। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা প্রত্যাশা করি যে আগামী নির্বাচনটি নিশ্চয়ই ভালো নির্বাচন হবে। নিশ্চয়ই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকে 7 দিনে। কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের বড় এবং আলোচিত খবরগুলো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।